নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস দ্বাদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প 32 সিংহাসন। কথিত আছে গল্পের সেই রাজা বিক্রমাদিত্যের নাকি মণিমাণিক্য খচিত একটি বহু মূল্যবান রত্ন সিংহাসন ছিল এবং সেই সিংহাসনটির নির্মাণ কৌশলও ছিল অদ্ভুত। 32টি পুতুল চারিদিক থেকে সিংহাসনটিকে বেষ্টন করে থাকত। মহারাজ বিক্রমাদিত্যের মৃত্যুর বহুকাল পরে ভোজরাজ মৃত্তিকাতল থেকে সেই সিংহাসনটি উদ্ধার করেন, কিন্তু ভোজরাজ বিক্রমাদিত্যের সমগুণ সম্পন্ন ছিলেন না বলে তার আর সে সিংহাসনে বসা হলো না কোনোদিনই। সিংহাসনটি উদ্ধার করবার পর প্রথম যেদিন ভোজরাজ সিংহাসনের উপর উপবেশন করতে গেলেন, সিংহাসনের প্রথম পুতুলটি তাকে নিষেধ করলে, বললে, মহারাজ, এই সিংহাসনে উপবেশনের পূর্বে আমার কিছু বলবার আছে, শ্রবণ করুন। পুতুলটি বিক্রমাদিত্যের অশেষ গুণরাশির একটি কাহিনী বললে এবং গল্পটি শেষ হলে বললে, মহারাজ, আপনাকে বিক্রমাদিত্য সম্পর্কে যে গল্পটি বললাম, আপনার যদি সেরকম কোনো গুণ থাকে তবে সিংহাসনে উপবেশন করুন। সেদিন আর ভোজরাজের সে সিংহাসনে উপবেশন করা হলো না। পরের দিনও অনুরূপভাবে দ্বিতীয় পুতুলটি ভোজরাজকে সিংহাসনে উপবেশনে বাধা দিয়ে আরেকটি গল্প শোনালো বিক্রমাদিত্য সম্পর্কে। এইভাবে 32টি পুতুল একের পর এক দিনের পর দিন সিংহাসনে বসতে ভোজরাজকে বাধা দিতে লাগলো এবং ফলে ভোজরাজের আর কোনোদিনই সেই সিংহাসনে বসাই হলো না। গল্পের ভোজরাজের মতো শ্রীনগর রাজবাড়ির গৃহদেবতাদেরও তাঁরই জন্যই প্রস্তুত সুবর্ণ নির্মিত কারুকার্যমণ্ডিত পান্না চুনি হীরা খচিত 32 সিংহাসনটিতে বসাই হলো না কোনোদিন। শ্রীনগর কোথায়? ভারতবর্ষের কোন জায়গায়? পূর্বে, পশ্চিমে, দক্ষিণে না উত্তরে? সেটা আমাদের বর্তমান কাহিনীর প্রতিপাদ্য বিষয় নয়। ধরে নেওয়া যাক বাংলাদেশেরই আশেপাশে কোথাও সেই শ্রীনগর, কলকাতা থেকে মাত্র একদিনের পথ। পূর্ব কাহিনী যার সঙ্গে আমাদের বর্তমান কাহিনীতে যোগসূত্র আছে তাই। শ্রীনগরের বর্তমান তরুণ রাজা ত্রিদীপনাথ রায়ের পুরুষানুক্রমে পাওয়া সম্পত্তির মধ্যে সর্বাপেক্ষা মূল্যবান যে সম্পত্তিটি ছিল সেটি হচ্ছে ছোট একটি স্বর্ণনির্মিত রত্নখচিত সিংহাসন। সিংহাসনটিকে 32টি স্বর্ণনির্মিত পুতুল তাদের 64 হাতে ধারণ করে আছে। প্রায় 7-8 পুরুষ আগে রাজবংশের সর্বেশ্বর রায় ওই সিংহাসনটি নির্মাণ করে সোনার গোপাল প্রতিষ্ঠা করেন। সেই হতেই সিংহাসনটিকে 32 সিংহাসন নামে অভিহিত করা হতো। সোনার গোপাল প্রতিষ্ঠা করবার কিছুকাল পরে হঠাৎ অদ্ভুত উপায়ে কোনো অদৃশ্য লুণ্ঠনকারী রাজবাড়ির অন্দরমহলে অবস্থিত ঠাকুরঘর থেকে গৃহদেবতা সোনার গোপালটি লুণ্ঠন করে নিয়ে যায়। সমগ্র রাজবাড়িতে বিষাদের কালো ছায়া ঘনিয়ে এলো অবশ্যম্ভাবী এক অমঙ্গলের দুশ্চিন্তায়। চারিদিকে অনুসন্ধান শুরু হলো, কিন্তু বৃথা। এমন সময় রাজমাতা কাত্যায়নী দেবী স্বপ্নে অপহৃত গৃহদেবতার সোনার গোপালের প্রত্যাদেশ পেলেন। ভয়ের কিছু নেই, অপহৃত হয়েছি আমি, আবার তোদের গৃহে সময় হলেই আসবো। যতদিন না তোদের ঘরে আবার আমি প্রত্যাবর্তন করি ততদিন শূন্য সিংহাসন সিন্ধুকে তালাবন্ধ করে রাখিস। ওই 32 সিংহাসন যতদিন তোদের ঘরে থাকবে কোনো অমঙ্গলই তোদের স্পর্শ করতে পারবে না। সেই থেকে এতদিন রত্নমণ্ডিত স্বর্ণনির্মিত 32 সিংহাসনটি রাজবাড়ির লোহার সিন্ধুকেই তালাবন্ধ ছিল। গৃহদেবতাও আর প্রত্যাবর্তন করেননি, 32 সিংহাসনও আর কোনো কাজে লাগেনি। রাজবাড়ির কোথাও কোনো অমঙ্গলের চিহ্ন দেখা দেয়নি। সেই সিংহাসনটি অকস্মাৎ কেমন করে অভাবনীয় রূপে রাজবাড়ির অন্দরমহলে অবস্থিত লৌহ সিন্দুক থেকে লুণ্ঠিত হয়েছে। বহুকালের দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান রাজা ত্রিদীপনাথ রায় ঠিক করেছিলেন
লৌহ সিন্দুক থেকে সোনার 32 সিংহাসনটি বের করে আবার নতুন সোনার গোপাল নির্মাণ করে দেবতার প্রতিষ্ঠা করবেন। স্বর্ণকারকে ডেকে মূর্তি গড়াবার আদেশও দেওয়া হয়েছিল এবং সোনার গোপালের নির্মাণ কার্য প্রায় সুসম্পন্ন হয়ে এসেছে। আসন্ন উৎসবের আয়োজন চলছে, আত্মীয় স্বজনের রাজবাড়ি গমগম করছে। এমন সময় এই আকস্মিক বিভ্রাট। রাজা ত্রিদীপনাথ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লোহার সিন্দুক থেকে 32 সিংহাসনটি চুরি গেছে। নির্মেঘ নীলাকাশ থেকে যেন সহসা বজ্রপাত হয়েছে। মাত্র কয়েকদিন হলো কিরিটি এমএসসি শেষ পরীক্ষা দিয়েছে। এখন অখণ্ড অবসর। কিরিটি শিয়ালদহের এক খ্যাতনামা অন্ধকার গলির মধ্যে অবস্থিত বাণী ভবন মেসে থাকে। শরৎ ঋতুর অবসানে শীতের প্রথম আবির্ভাবের রং লেগেছে প্রকৃতির অঞ্চলে। ঝরা পাতার উৎসব দিকে দিকে শেষ হলো। শুষ্ক ডালে সবুজের প্রথম ইশারা। মেসের তেতলার ঘরে একটি লোহার চেয়ারে বসে কিরিটি সেদিনকার দৈনিক খানা আনমনে উল্টাচ্ছে। হঠাৎ এক জায়গায় দৃষ্টি পড়তেই কিরিটি সচকিত হয়ে ওঠে। একটা বিজ্ঞাপন। এত দ্বারা সর্বসাধারণকে জ্ঞাত করা হইতেছে যে শ্রীনগরের রাজবাটির অন্দরমহলে অবস্থিত লৌহ সিন্ধুক হইতে রাজাদের পুরুষানুক্রমে রক্ষিত ইতিহাস বিখ্যাত বহুমূল্য রত্নখচিত সুবর্ণ নির্মিত 32 সিংহাসনটি কে বা কাহারা অত্যাশ্চর্য উপায়ে লুণ্ঠন করিয়াছে। যদি কোথাও এমন কেহ থাকেন যিনি সেই সিংহাসনটি উদ্ধার করিয়া দিতে পারেন, তাহা হইলে তাহাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। অনুসন্ধানের ছু অবিলম্বে নিজ ব্যয়ে শ্রীনগরের রাজবাটিতে আসিয়া শ্রীনগরের রাজা ত্রিদীপনাথ রায়ের সঙ্গে সাক্ষাৎ করুন। রাজবাটি, শ্রীনগর। অদ্ভুত বিজ্ঞাপন। 5,000 টাকাটা কিরিটির কাছে এমন কিছু একটা মূল্যবান সংবাদ নয়, কিন্তু তার মধ্যে যে রহস্যটি ঘনীভূত হয়ে আছে, কিরিটি তাতেই চঞ্চল হয়ে ওঠে। পর্যাপ্ত সময়ের এমন চমৎকার সদ্ব্যবহার আর কিছুতেই হতে পারে না। প্রিয় রাজা বাহাদুর, তারিখে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত আপনার বিজ্ঞাপনটি পড়লাম। আমার পরিচয় আপনি জানেন না, কারণ আমি সরকারি বা বেসরকারি গোয়েন্দা নই। সাধারণ একজন ছাত্র মাত্র, বর্তমানে বেকার, হাতে কোনো কাজকর্ম নেই। আপনি আপনার বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যে রহস্যের অনুসন্ধান দিয়েছেন, সেটা আমার রহস্যপ্রিয় মনকে একান্তভাবে আকর্ষণ করেছে। পারিশ্রমিকের কথা ছেড়ে দিন। অর্থের আমার অভাব নেই, তাই হয়তো লালসাও নেই। আমার একান্ত ইচ্ছা আপনার অপহৃত 32 সিংহাসনটির অনুসন্ধান একটিবার আমি করে দেখি। তবে আমার একটা শর্ত আছে। আমি অনুসন্ধান ভার গ্রহণ করলে কাউকেই আপনি সে কথা খুনাক্ষরেও বলতে পারবেন না। বিশেষভাবে আমার ও আপনার মধ্যে গোপন থাকবে। আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন, আমি নিজ ব্যয়ে গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আর একটা কথা, মানুষের পক্ষে যদি সম্ভব হয়, তবে আপনার অপহৃত 32 সিংহাসনটি নিশ্চয়ই আমি উদ্ধার করে দিতে পারব। মনে করবেন না এটা আমার আত্মম্ভরিতা, এটা আমার সংস্কার বলতে পারেন। কারণ অনুসন্ধানের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ অঙ্কশাস্ত্রের মতোই একটি জটিল সমস্যা মাত্র। বুদ্ধি থাকলেই যে কোনো কঠিন সমস্যার সমাধান করা যায়। অবশ্যই সে সমস্যা যদি উদ্ভাবিত হয়ে থাকে আমাদের মতো কোনো এক মানুষের দ্বারা। অধিক বলবার কিছু নেই, সাক্ষাতেই বিশদ আলোচনা হতে পারবে। নমস্কার জানবেন, ভবদীয় কিরিটি রায়। নাম ঠিকানা খামে লিখে তক্ষুনি কিরিটি চিঠিখানি ডাক বাক্সে ফেলে দেওয়ার জন্য মেসের ভৃত্যকে ডেকে পাঠিয়ে দিল। দিন তিনেক বাদেই অপ্রত্যাশিতভাবে জবাব এল। প্রিয় কিরিটিবাবু, আপনার চিঠিখানি পেলাম। আপনি এলে আপনার সঙ্গে পরিচিত হয়ে নিশ্চয়ই আনন্দ পাবো আশা করছি। সাক্ষাৎ হয়ে সব কথাবার্তা হবে। শিয়ালদহ থেকে রাত্রি 8টায় একটা ট্রেন ছাড়ে, সেটা এখানে পরের দিন সকালবেলা 7টায় এসে পৌঁছায়। স্টেশন থেকে আমাদের বাড়ি ঘণ্টাখানেকের পথ। আগে সংবাদ পেলে টমটম পাঠাবো। নমস্কার রইল। নিবেদক ত্রিদীপনাথ রায়। চিঠিখানি সংক্ষিপ্ত, কিন্তু তার মধ্যেই অপরিচিত ত্রিদীপনাথ রায়ের সুস্পষ্ট একটা ছবি যেন ফুটে উঠেছে। বার্ধই আদ্যপ্রান্ত পড়ে কিরিটির মনে হলো লোকটি স্বল্পভাষী, কোনো কাজই বেশ চিন্তা না করে করেন না। পূর্বপুরুষের 32 সিংহাসনটি চুরি যাওয়ায় ভদ্রলোক নিশ্চয়ই বিশেষ রকম বিচলিত হয়ে উঠেছেন, এবং বিচলিত হয়েই ক্ষান্ত হননি। সেটি পুনরুদ্ধার করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদপত্রের বিজ্ঞাপন ও সংক্ষিপ্ত চিঠির মধ্যে দিয়ে সেটা যেন সুস্পষ্টভাবে ব্যক্ত হচ্ছে কিরিটির কাছে। আর দেরি করা নয়, শুভস্য শীঘ্রম। কিরিটি জামাটা গায়ে দিয়ে শিয়ালদহের দিকে বেরিয়ে পড়ল। সেখানে খোঁজ করে পরের দিনের গাড়িতে একটা সেকেন্ড ক্লাস বার্থ রিজার্ভ করে
কিরিটি ডাকঘরে গিয়ে ত্রিদীপনাথকে তার করে দিল। শীত এখনো ভালো করে মোটেই পড়েনি, সামান্য একটু শীতের আমেজ দেখা দিয়েছে মাত্র। স্টেশন থেকে কিরিটি দেখল ছোট একটা সেকেন্ড ক্লাস কুপেতে লোয়ার বার্থে সে পেয়েছে। উপরের বার্থে যিনি যাচ্ছেন তার নাম বিনায়ক সান্যাল, বার অ্যাট ল। কিরিটি গাড়িতে উঠে হোল্ড অলটা খুলে বার্থের ওপরে বিছানাটা বিছিয়ে নিল। সঙ্গে করে কয়েকটা রহস্যোপন্যাস এনেছে, রাত্রের খোরাক। রাত্রে ট্রেনে সে কোনোদিনই ঘুমোতে পারে না। ট্রেনের ঝাঁকুনি ও চাকার শব্দে ঘুম আসে না। কিরিটি স্লিপিং গাউনটা গায়ে চাপিয়ে বালিশের ওপরে আর হয়ে শুয়ে একটা বই খুলে বসল। ট্রেন ছাড়তে বোধ করি আর মিনিট 2-3 দেরি আছে। সাহেবী পোশাক পরা একজন নধরদেহ পুরুষ, হাতে একটা অ্যাটাচি কেস, বগলে প্রকাণ্ড একটা খাপে ভর্তি বিন জাতীয় তারের বাদ্যযন্ত্র ও কুলির মাথায় বেডিং ও একটা মাঝারি গোছের সুটকেস চাপিয়ে কামরার মধ্যে এসে প্রবেশ করলেন। কিরিটি একবার বই থেকে চোখ তুলে আগন্তুকের দিকে তাকালো। আগন্তুকের বয়স 30-এর ঊর্ধ্বে, মাথায় ঘন চুল ব্যাক ব্রাশ করা, নাকটা ভোঁতা, ফ্রেঞ্চ কাট দাড়ি, বাটারফ্লাই গোঁফ, চোখের রিমলেস চশমা, চশমার লেন্সের অন্তরালে গোল গোল চোখের তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি, পরিধানে নেভি ব্লু কালারের দামি সার্জের স্যুট। জিনিসপত্র গোছগাছ করে বিছানাটা বাড়তে পেতে আগন্তুক কুলিকে তার প্রাপ্য মিটিয়ে দিয়ে কিরিটির বার্থের পাশে বসবার যে বেতের চেয়ারটা আছে তাতে বসে পড়ে পকেট থেকে দামি টোবাকো পাইপ ও পাউচ বার করে ধূমপানের জোগাড় করতে লাগলেন। পাইপে টোবাকো ভরে লাইটার দিয়ে অগ্নিসংযোগ করে তীব্র এক টান দিয়ে একগাল পিতাভ ধোঁয়া ছেড়ে কিরিটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। ট্রেন ছাড়বার ঘন্টা পড়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে চলতে শুরু করেছে। কত দূর যাবেন? ব্যারিস্টার সাহেব কিরিটিকে প্রশ্ন করলেন। বেশি দূর নয়, শ্রীনগর। আপনি? আমি শ্রীনগর না হলেও কাছাকাছি, শ্রীনগরের আগের স্টেশন। টাইম টেবিলে কিরিটি দেখছিল শ্রীনগরের আগের স্টেশনটি একটি বড় জংশন স্টেশন, একটি নামকরা ডিস্ট্রিক্ট টাউন। কোনো মকদ্দমার ব্যাপারে বোধহয়? হ্যাঁ, তা না হলে আর কেন বলুন। ভদ্রলোক পাইপটা দাঁতে চেপে মৃদু একটু হাসলেন। ট্রেন দমদম জংশনে এসে থামল। যাত্রীদের গোলমাল ওঠানামা, ঘন্টা বাজল। ট্রেন আবার চলতে শুরু করলো। সান্যাল আবার প্রশ্ন করেন, হঠাৎ শ্রীনগরে চলেছেন যে? এমনি বেড়াতে যাচ্ছি। দেশ ভ্রমণ করাটা আমার একটা নেশা। শুনেছি জায়গাটা নাকি বেশ পুরানো দিনের অনেক কিছু স্মৃতিচিহ্ন নাকি এখনো সেখানে অবশিষ্ট আছে। হ্যাঁ, আমিও দেখবার সেখানে গেছি। শ্রীনগরের রাজবাড়ি তো ইতিহাস প্রসিদ্ধ জিনিস একটা। পাল রাজত্বের সময়কার তৈরি সে প্রাসাদ। শুনেছি সে নাকি এক রহস্যের খাসমহল। আপনি দেখেছেন সে প্রাসাদ? বাইরে থেকে যতটা সম্ভব, মানে বহির্মহলটা সব ঘুরে ঘুরে দেখেছিলাম একবার। প্রাসাদের অভ্যন্তরে তো রাজারা কাউকে প্রবেশ করতে দেন না। রাজাদের একটা গেস্ট হাউস আছে রাজবাড়ি থেকে কিছু দূরে, সেখানে অনেকেই গিয়ে অনেক সময় থাকেন। তাছাড়া পাল রাজাদের সময় কৈবর্ত সর্দার ভীমের উপদ্রবে রাজার কনিষ্ঠ ভ্রাতা রামপাল কিছুদিন নাকি ওখানে গিয়ে এক বাড়িতে ছিলেন। সেটাকে রামপালের দুর্গ বলে। হিতে সর্বস্ব রামপাল নাকি সেই বাড়িতে প্রায় 1.5 বৎসর লুকিয়েছিলেন। ছোটখাটো একটা দুর্গের মতো সে বাড়িটা। দুর্গের চারপাশে পরীক্ষার চারপাশে প্রায় 1.5 মানুষ সমান উঁচু পাথরের প্রাচীর। রামপাল নিজেই নাকি সে দুর্গ নির্মাণ করেছিলেন নিজের লোকজনদের দিয়ে, এবং শোনা যায় সেই দুর্গে বসেই তিনি সৈন্য সংগ্রহ করেছিলেন পরাক্রান্ত কৈবর্ত সর্দার ভীমের বিরুদ্ধে অভিযান চালাবার জন্য। কৈবর্ত সর্দার সে কথা জানতে পেরে একদল দুর্ধর্ষ সৈন্য প্রেরণ করে রামপালকে বিধ্বস্ত করবার জন্য। দীর্ঘ 48 ঘন্টা সেই দুর্গের মধ্যে আত্মগোপন করে রামপাল ভীমের প্রেরিত সৈন্যদের সঙ্গে যুদ্ধ চালান। শেষটায় কিছুতেই যখন আর দুর্গ রক্ষা করা সম্ভব হলো না, তখন গোপনে পালিয়ে যান বর্তমান শ্রীনগরে যে রাজপ্রাসাদ তারই মধ্যে। আকারে ও চাকচিক্যে তখনকার সে প্রাসাদ বর্তমানের থেকে অনেক ছোটই ছিল, এবং মালিক ছিলেন সর্বেশ্বর রায়, সামান্য বিত্তশালী একজন ওই সময়কার জমিদার মাত্র। রামপাল সর্বেশ্বরের গৃহে প্রায় 15 দিন আত্মগোপন করে থাকেন। পরে সর্বেশ্বরের ঢালিরা রাতের অন্ধকারে পালকিতে করে রামপালকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসে। কিরিটি তন্ময় হয়ে মিস্টার সান্যালের বর্ণিত কাহিনী শুনছিল।
রূপকথার মতোই চমকপ্রদ, রহস্যঘন, রোমাঞ্চকর। মিস্টার সান্যাল একজন শক্তিশালী কথক বটে। অন্ধকারে নির্জন প্রকৃতির বুকখানাকে শব্দমুখর করে মেল ট্রেনখানা একটানা ছুটে চলেছে। থামবে গিয়ে একেবারে সেই রানাঘাট জংশন। মাঝে মাঝে ট্রেনের তীব্র গতিবেগের দুপাশে ছোট ছোট স্টেশনের আলোগুলো চমক দিয়ে যায়, মসীকৃষ্ণ রাতের বুকে হঠাৎ জেগেই মিলিয়ে যাওয়া বিদ্যুৎ চমকের মতো। রেললাইনের দুপাশে অন্ধকারে আবছা আগাছার ঝোপঝাড়গুলো জোনাকির ফুলঝুরি জ্বালিয়ে যেন অভিসারে বের হয়েছে। তারপর কিরিটি প্রশ্ন করেন। তারপর ওই ঘটনাটার অনেক দিন পরে রামপাল যখন ঋতুরাজ্য পুনরায় ফিরে পেলেন, সর্বেশ্বরের কাজের জন্য তাকে ইনাম দিলেন রাজা উপাধি ও অনেক নিষ্কর জমি জমা। সর্বেশ্বর তখন রামপালের সনদের জোরে রাজা উপাধি নিয়ে ওই জায়গার নাম বদল করে শ্রীনগর বলে নতুন নামকরণ করলেন। সর্বেশ্বরের ভাগ্যলক্ষ্মী তখন সুপ্রসন্ন। দিনে দিনে দেবতার আশীর্বাদে তার যশ, মান, প্রতিপত্তি ও অর্থ বাড়তে লাগলো। বর্তমানে প্রকাণ্ড রাজপ্রাসাদ তৈরি হলো অতীতের ক্ষুদ্র জমিদার ভবনের ভিতের উপর। বর্তমান শ্রীনগর ও সেই সঙ্গে শ্রীনগরের রাজাদের উৎপত্তির এই হলো মোটামুটি ইতিহাস। গল্প বলতে বলতে পাইপটা নিভে গিয়েছিল। মিস্টার সান্যাল পাইপটায় আবার অগ্নিসংযোগ করে একটা টান দিয়ে পিতাবহ ধোঁয়া ছেড়ে বললেন, প্রায় বছরখানেক আগে একবার শ্রীনগরে বেড়াতে গিয়ে তখনকার এক বৃদ্ধের মুখে শ্রীনগরের এই ইতিহাস আমি শুনি। উপন্যাসের মতোই চমকপ্রদ এ কাহিনী। অতীত বাংলার যে কত শত কাহিনী আজও এমনি করে সুপ্ত রয়ে গেছে, কেই বা তার খোঁজ রাখে? পরদেশি ভাষায় পরের দেশের ইতিহাস মুখস্থ করে আমরা ডিগ্রির নম্বর বজায় রাখি এবং সেই ডিগ্রিই হয় আমাদের শিক্ষার শিলমোহর। অথচ ঘরের খবর আমরা রাখি না। কিরিটি মৃদুস্বরে খেদোক্তি করলে। সত্যি যা বলেছেন, বাংলার ঐতিহাসিকরা যেন চোখ বুজেই ইতিহাস রচনা করেছেন। নানা ধরনের কথাবার্তার মধ্য দিয়ে দুজনের ভিতর ক্রমশ বেশ গভীর আলাপ জমে ওঠে। কিরিটির বেশ লাগে ক্ষণ পরিচিত মিস্টার সান্যালকে। মিস্টার সান্যালের ব্যারিস্টারি ব্যবসা হলেও তার বেশি ঝোঁক ইতিহাস পড়ায়। কাজকর্মের বাইরে যতটুকু সময় তিনি পান, নানা ধরনের ইতিহাস পড়েই তিনি কাটান বেশিরভাগ সময়। এছাড়াও তার একটা নেশা আছে, সেটা হচ্ছে যন্ত্রসঙ্গীতের সাধনা। কাজেই যেখানেই তিনি যান, একটা সুটকেস ভর্তি বই ও বীণ যন্ত্রখানি তার সঙ্গে সঙ্গে ভরে। শেষ রাতের দিকে কিরিটির চোখে কেমন একটু তন্দ্রার মতো এসেছিল। ঘুম যখন ভাঙল, চলমান গাড়ির কাঁচের সার্সির ফাঁকে প্রথম ভোরের ধূসর আলো ওর চোখে পড়ে। চেয়ে দেখল সহযাত্রী মিস্টার সান্যাল গাড়িতে নেই। বোধহয় নির্দিষ্ট স্টেশনে নেমে গেছেন। কিরিটি কাঁচের সার্সিটা নামিয়ে দিল। ঝিরিঝিরি প্রভাতী হাওয়া এসে রাত্রি জাগরণ ক্লান্ত চোখে মুখে সুস্নিগ্ধ শীতল পরশ বুলিয়ে দিয়ে যায়। নির্দিষ্ট সময়ে প্রায় আধ ঘন্টারও বেশি পরে গাড়ি শ্রীনগরের রেলওয়ে স্টেশনে এসে থামল। স্টেশনটি ছোট্ট অখ্যাতনামা। ততোধিক অখ্যাতনামা স্টেশনের নামটি। আগে এখানে মেল ট্রেন থামত না। স্টেশন থেকে শ্রীনগর প্রায় মাইলাস্টিক দূরের পথ। স্টেশন থেকে রাজবংশের তৈরি প্রশস্ত কাঁচা সড়ক বরাবর শ্রীনগর পর্যন্ত চলে গেছে। মাত্র মাস আষ্টেক হলেও বর্তমান রাজা ত্রিদীপনাথের অনেক চেষ্টার ফলে আজকাল মেল ট্রেনটা এই স্টেশনে থামছে, তাও মাত্র আধ মিনিটের জন্য। আগে আগে রাজবাড়ির লোকেরা বড় জংশন স্টেশনটিতে নেমে সেখান থেকে ব্রহ্মপুত্র নদের একটা ছোট শাখা নদী বেয়ে ভাউলিয়া করে শ্রীনগর যেত। তাতে বর্ষাকাল ও তার পরবর্তী কয়েক মাস নদীপথে যাতায়াত করা চলত। শীতকালে নদীর জল এত বেশি শুকিয়ে যেত যে নদীপথে কোনো বড় বা মাঝারি নৌকায় যাতায়াত করতো না। তাই শীতকালটা পরে ছোট স্টেশনে নেমে হাঁটা পথে গরুর গাড়িতে চেপে শ্রীনগরে যাওয়া ভিন্ন আর কোনো উপায় থাকতো না। উঁচু বাঁধানো প্ল্যাটফর্মের উপরে একতলা ছোট্ট একটা বাড়ি, স্টেশন ঘর ও গুদাম অফিস। স্টেশন ইনচার্জ রামসদয় বাবু, প্রায় 40-এর ঊর্ধ্বে বয়স, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল। ইতিমধ্যে অর্ধেকের বেশি চুলে বয়সের নোটিশ জারি হয়েছে। চোখে পুরু লেন্সের নিকেল ফ্রেমের চশমা। কিরিটি গাড়ি থেকে নেমে ইতস্তত দৃষ্টিপাত করতে থাকেন। কে একজন এই দিকেই এগিয়ে আসছে। বয়স 30-35-এর বেশি নয়, রোগা লম্বাটে গড়ন, অত্যন্ত সুশ্রী চেহারা, দীর্ঘ উন্নত নাসা, একজোড়া চোখে বুদ্ধির প্রখর দীপ্তি, দাড়িগোপ নিখুঁতভাবে কামানো, পরিধানে সাদা ধুতি ও সাদা ভায়লার গরম পাঞ্জাবি, তার উপরে সাদা শাল জড়ানো, পায়ে সাদা নাগরাই,
সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার রামসদয় বাবু এগিয়ে আসেন। কিরিটি টিকিটটা পকেট থেকে বের করে দেয়। কোথায় যাবেন? রামসদয় আবার প্রশ্ন করেন। রাজবাড়ি। আপনি কি মিস্টার রায়? সুশ্রী যুবকটি প্রশ্ন করেন। হ্যাঁ, আপনি? আগে ইনি আমাদের রাজা বাহাদুর, রামসদয় বাবু বলে ওঠেন। মহাশয় ব্যক্তি, প্রাতঃস্মরণীয়। ও! কিরিটি হাত তুলে নমস্কার জানায়। প্রতি নমস্কার জানিয়ে ত্রিদীপনাথ সাদর আহ্বান জানান। বাইরে টমটম দাঁড়িয়ে আছে, আসুন। দুজনে স্টেশনের বাইরে এসে দাঁড়ান। অপ্রস্তুত কাঁচা মাটির সড়ক, ছোট একটি টমটম গাড়ি, একটা তেজি সাদা ঘোড়া, কোনো সহিস বা কোচম্যান নেই। উঠুন। কিরিটি গাড়ির পাদানিতে পা দিয়ে উঠে বসে। দুলকি চালে ঘোড়াটা ছুটে চলে। দুপাশের খেতে সরিষার অজস্র হলুদ ফুল ভোরের স্নিগ্ধ আলোয় যেন খুশির ঢেউ জাগিয়েছে। চারিদিকে একটা সূচি স্নিগ্ধ আবহাওয়া। কিরিটি বেশ একটু আশ্চর্যই হয়েছিল। রাজা বাহাদুর নিজেই তাকে নিতে এসেছেন, এতটা সে আশা করেনি, বিশেষ করে তার মতো একজন সামান্য অপরিচিত ব্যক্তি। রাজবাহাদুরই প্রথম কথা বললেন। মিস্টার রায়, আপনার চিঠি পড়ে আমি যতটা না আশান্বিত হয়েছিলাম তার চাইতে বেশি আনন্দিত হয়েছি আপনাকে দেখে, এবং আশা করছি পরিচয় হলে আরো সুখী হব। কিরিটি মৃদু হেসে বলে, হতাশত হতে পারেন? বোধহয় না, কারণ মানুষ চেনবার একটা অসাধারণ ন্যাক আমার আছে। রাজা বাহাদুরের ওষ্ঠপ্রান্তে হাসির রেখা দেখা দেয়। আপনি বোধহয় একটু আশ্চর্যই হচ্ছেন, রাজা বাহাদুর বলতে লাগলেন। এভাবে একা আমার আপনাকে এগিয়ে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার ব্যাপারে। কিন্তু শ্রীনগরের রাজবাড়ির এটাই চিরন্তন নীতি, অতিথি নারায়ণ। তাকে স্বয়ং গিয়ে অভ্যর্থনা না জানালে অতিথির প্রতি অসম্মান দেখানো হয়। তাছাড়া রাজা বাহাদুর থামলেন। কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে রাজা বাহাদুরের মুখের দিকে তাকায়। তাছাড়া আপনার চিঠি পড়ে আমি এতখানি বিস্মিত হয়েছিলাম যে আপনাকে চোখে দেখবার একটা দুর্দমনীয় লিপ্সা মনেই আমার জেগেছিল। এই দেখুন, আমি সঙ্গে করে টাকাও এনেছিলাম। রাজা বাহাদুর ডান হাতে ঘোড়ার লাগামটা ধরে বাঁ হাত দিয়ে পাঞ্জাবি পকেট থেকে গোটা পাঁচেক নোট বের করে দেখালেন। তারপর বললেন, আপনার কথাবার্তা ও চেহারায় আমাকে না যদি ইমপ্রেস করতে পারতেন তবে স্টেশন থেকেই ধুলো পায়ে আপনাকে বিদায় করে ফিরে আসতাম। কিরিটি আবার একটু হাসলে, কোনো জবাবই দিলে না বা একটি প্রশ্নও করলে না। আপনাকে তো বলেইছি, আপনাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। আমার আশা হচ্ছে এখন আপনি হয়তো আমার হারানো সম্পত্তির একটা কিনারা করলেও করতে পারবেন। সরকারি বেসরকারি অনেক গোয়েন্দার কাছ থেকেই আমি চিঠি পেয়েছি। সকলের চিঠির মধ্যেই যেন ফুটে উঠেছে একটা জঘন্য লালসার ছবি, 5-6 হাজার টাকার পুঁথি। এতক্ষণ পরে প্রথম কিরিটি সহসা একটা প্রশ্ন করলে, রাজা সাহেব, আপনার বহুমূল্য রত্ন সিংহাসনটি যে অপহৃত হয়েছে এ সংবাদ কে কে জানে? এখনো বাড়ির কেউই জানে না বলতে গেলে, কারণ এ সংবাদটা আমি সকলের কাছেই গোপন রেখেছি। এমনকি আমার স্ত্রী পর্যন্ত জানেন না, এবং একটিমাত্র ইংরেজি দৈনিক ছাড়া অন্য কোথাও আমি বিজ্ঞাপন দিইনি। ইংরেজি দৈনিকে ইংরেজিতে বিজ্ঞাপন দেওয়ার দুটো কারণ আমার আছে। এক কারণ, চোরকে আমি জানিয়ে দিতে চাই যে ব্যাপারটা আমি টের পেয়েও বিচলিত হইনি এবং ফিরে পাওয়ার আশা রাখি। দ্বিতীয় কারণ, ব্যাপারটা বাড়িতে ঢাকঢোল না পিটিয়ে যথাসাধ্য গোপন করে অনুসন্ধানে লিপ্ত হয়েছে। আশ্চর্য। আচ্ছা, আপনার কাউকে কি সন্দেহ হয় এই চুরির ব্যাপারে? কাউকে বলতে আপনি ঠিক কি মিন করছেন? মানে বাড়ির মধ্যে কোনো বিশেষ লোককে বা বাইরে জানাশোনার মধ্যে কাউকে? বাড়ির মধ্যে কাউকে আমি সন্দেহ করতে পারছি না, কারণ আয়রন সেফটা আমার নিজের শয়নকক্ষে ছিল। তাছাড়া তার চাবি সর্বদাই আমার নিজের শয়নকক্ষের ডয়ারে থাকে। আপনার শয়নকক্ষ তো পুরাকালের নবাবী আমলের বেগমদের মহল নয় যে কারো পক্ষেই সেখানে প্রবেশ দুঃসাধ্য। তা নয় বটে, তবে সে কক্ষে 2-4 জন ছাড়া অপরের যাওয়া নিষেধ আছে। যেমন আমার স্ত্রী, আমার বৃদ্ধা মা ও বাড়ির বহুদিনের পুরাতন বৃদ্ধ ভোজু। এরা ছাড়া সে ঘরে কেউই আর বড় একটা ঢোকে না বলেই আমি জানি। তবে যদি বলেন এ কাজ আমার স্ত্রী বা বিশ্বাসী বৃদ্ধ ভিত্ত ভোজুর, তাহলে আমি নাচাস। কিরিটি হো হো করে হেসে ওঠে। হাসছেন যে? কতদিন আপনি বিয়ে করেছেন? বছর 7। আপনার সন্তান?
এখনো পর্যন্ত হয়নি। আপনার স্ত্রী? মাফ করবেন, অবশ্য যদি কিছু মনে না করেন। না না, অসংকোচে আপনি যা জানতে চান বলুন। রাজবাড়ির অন্দরমহলে আপনাকে আমি নিয়ে চলেছি। রাজবাড়ির রীতিবিরুদ্ধ কাজ। আজ পর্যন্ত খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া রাজ অন্তঃপুরে বড় একটা কেউই প্রবেশ করতে পারেনি। অথচ পাল রাজত্বের সময় থেকে ইতিহাস বিখ্যাত বলে অনেকবার অনেক পর্যটক রাজবাড়ির অন্দরমহল দেখবার জন্য অনেক ইচ্ছা ও অনুরোধ প্রকাশ করেছেন, কিন্তু নিয়ম নেই বলে কাউকেই আজ পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। বলতে গেলে আপনিই সর্বপ্রথম সেখানে প্রবেশ করতে চলেছেন। এক্ষেত্রে বলছিলাম, আপনি কিরকম ঘরে বিয়ে করেছেন? এককালে তারা যথেষ্টই ধনী ছিলেন, কিছুদিন হলো অবস্থার একটু হেরফের হয়েছে, তবে পুরাতন বনেদি বংশ। সহসা কিরিটির বিস্তৃত দৃষ্টির সামনে রাজবাড়ি উদ্ভাসিত হয়ে উঠল। রাজবাড়ি বটে। আরও বিস্মিত হলো সে যখন গাড়ি এসে রাজবাড়ির ফটকের মধ্যে ঢুকল। বন্দুকধারী নেপালি দারোয়ান কুর্নিশ করে লোহার বিরাট গেট খুলে দিল। পাথরের নুড়ি ঢালা চওড়া পথ। বহির্মহলে এসে টমটম দাঁড়াতেই বৃদ্ধ নায়েব ঠাকুরহরিবাবু নত হয়ে নমস্কার জানিয়ে অভ্যর্থনার জন্য এগিয়ে এলেন। সহিস এসে ঘোড়ার রাস ধরল। রাজা বাহাদুরের সঙ্গে সঙ্গে কিরিটিও টমটম থেকে নেমে তার পাশে এসে দাঁড়ালো। কিরিটি বিস্মিত মুগ্ধ হয়ে গিয়েছিল রাজবাড়ির ইতিহাস প্রসিদ্ধ কারুকার্য দেখে। বড় বড় পাথরের খিলান, মোটা মোটা থাম। একদা যে এখানে ঐশ্বর্য ও গরিমার প্রাচুর্য ছিল, এখনো যে তার অনেকখানি অবশিষ্ট আছে তা প্রথম দৃষ্টিতেই বোঝা যায়। ত্রিদিবনাথ শৌখিন ও আধুনিক কেতাদুরস্ত লোক। পুরাতনের সঙ্গে বহু জায়গায় আধুনিকের অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন। আসুন মিস্টার রায়, রাজা বাহাদুর বললেন কিরিটিকে। সেই আহ্বানে কিরিটি এগিয়ে চলে। বহির্মহলের অনেকগুলো ঘর পেরিয়ে দুজনে এসে একটা নাতি প্রশস্ত ঘরে প্রবেশ করেন। আসবাবের বিশেষ কোনো বাহুল্য নেই, তবু যা সামান্য আসবাবপত্র আছে সেসব মূল্যবান। সুন্দর একটি মেহগনি পালঙ্কের উপর শুভ্র শয্যা বিছানো। মাথার ধারে শ্বেত পাথরের একটি গোল টেবিল, সাদা পাথরের গ্লাসে বোধহয় পানীয় জল ঢাকা দেওয়া আছে। পুরানো আমলের দুটি আরামকেদারা, একটি আলমারি বই ভর্তি, জামা কাপড় রাখবার জন্য একটি আলনা। এই ঘরটাই আপনার জন্য ঠিক করে রেখেছি, কোনো কষ্ট হবে না তো? বরং বলুন, এত বেশি প্রাচুর্য যে অসুবিধাই ভোগ করতে হবে প্রাচুর্যে। রাজা বাহাদুর হাসলেন প্রত্যুত্তরে। আপনি বিশ্রাম করুন, আহারাদির পর আবার সাক্ষাৎ হবে। রাজা বাহাদুর নমস্কার জানিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। দ্বীপ্রহরের দিকে বোধহয় কিরিটির কেমন একটি তন্দ্রা মতো এসেছিল। একটা অস্পষ্ট খসখস শব্দে তার তন্দ্রা টুটে গেল। খোলা জানালা পথে বৈকালী রৌদ্রের নিস্তেজ আলো ঘরের মধ্যে এসে পড়েছে। দরজাটা সে শয়নের পূর্বেই ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। ঘুমের ঘোর তখনও চোখের পাতা থেকে ভালো করে মুছে যায়নি। একটা অস্পষ্ট খসখস আওয়াজও শুনছিল। ঘরের ভিতরে চারিদিকে ও একবার ভালো করে দৃষ্টি বুলিয়ে নিল, কিন্তু কোথাও কিছু নেই। কিন্তু ও কি? বাইরের আলমারিটির পাশে। ভালো করে কিরিটি চোখের পাতা দুটো একবার রগড়ে নিল। দেওয়ালের একটা অংশ ভিতরের দিকে সরে যাচ্ছে না? হ্যাঁ, তাই তো। বিস্ময়ে যেন স্তব্ধ হয়ে গেছে। এক দৃষ্টে দেওয়ালের দিকেও তাকিয়ে থাকে। আরও ভিতরে। হ্যাঁ, ক্রমে দেওয়ালের একটা চৌকো অংশ ভিতরের দিকে ঢুকে গিয়ে বেশ অপ্রশস্ত দ্বারপথ প্রকাশ পেল। আশ্চর্য! এসব কি ভুজবাজি? না ও জেগে জেগেই দিনের বেলা স্বপ্ন দেখছে? না, স্বপ্ন যে নয়, পর মুহূর্তেই তা প্রকাশ পেল। ঘরে প্রবেশ করলেন রাজা বাহাদুর। কিরিটির বিস্ফারিত দৃষ্টির দিকে তাকিয়ে রাজা বাহাদুর হেসে বললেন, ও কি, আপনি জেগে নাকি? আমার ঘরের অদৃশ্য দ্বারপথ দিয়ে যে একটু আগে আমি দেখলাম আপনি গভীর নিদ্রায় মগ্ন। রাজা বাহাদুর ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গেই দেওয়ালের গায়ে চোরা ঘরটি অদৃশ্য হয়ে গেল। নিরেট পাথরের দেওয়াল, কোথাও দ্বারের কোনো চিহ্ন পর্যন্ত নেই। রাজা বাহাদুর এগিয়ে এসে একটি আরাম কেদারা অধিকার করে বসলেন। আমি ভেবেছিলাম এই গোপন দ্বারপথের রহস্য রাত্রে আপনার কাছে ভেদ করব। তা যাকগে, সকলের সামনে দিয়ে এবারই চিরন্তন নীতি ভঙ্গ করে আপনাকে অন্দরমহলে নিয়ে যেতে পারবো না। তাই ঠিক করে রেখেছিলাম এই দ্বারপথ দিয়ে অন্দরমহলে আপনাকে নিয়ে যাব রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে। বিশ্রামের কোনো ব্যাঘাত হয়নি তো? না, কিরিটি মৃদুস্বরে জবাব দিল। দু চারটে কথাবার্তার পর রাজা বাহাদুর গোপন দ্বারপথেই আবার বিদায় নিলেন। রহস্যের খাসমহলই বটে এ রাজবাটি।
গত রাত্রে ট্রেনে সহযাত্রী ব্যারিস্টার মিস্টার সান্যালের কথা কিরিটির মনে উদিত হলো। গভীর রাত্রি। একটু আগে রাজবাড়ির পেটা ঘড়িতে রাত্রি 1টা ঘোষণা করেছে। কিরিটি একাকী শয্যায় জেগে বসে আছে রাজা বাহাদুরের অপেক্ষায়। তিনি বলেছিলেন রাত্রি 11টার পর আসবেন, কিন্তু এখনো তার দেখা নেই। কিরিটি চিন্তিত হয়ে ওঠে। হঠাৎ এমন সময় সেই অস্পষ্ট খসখস শব্দ। ঘরের মধ্যে সুদৃশ্য বাতিদানে তেলের বাতি জ্বলছে। সমগ্র ঘরখানি তারই আলোয় আলোকিত। সেই গুপ্ত দ্বার আবার ফুটে ওঠে চোখের সামনে, এবং একটু পরেই সেই দ্বার পথে রাজা বাহাদুরকে দেখা গেল, হাতে তার শক্তিশালী 5 ছেলের টর্চ। দেরি হয়ে গেল, এইবার সব ঘুমিয়েছে। আপনাকে এবারে অন্দরমহলে নিয়ে যাব। বাড়িতে উৎসব আসন্ন, আর মাত্র 7 দিন বাদেই সোনার গোপাল প্রতিষ্ঠিত হবে। আত্মীয় স্বজন ও বাড়ির প্রত্যেকেই জানে। মাত্র 7টা দিন আপনার হাতে সময় মিস্টার রায়। যা কিছু করবার এই সময়ের মধ্যেই আপনাকে করতে হবে। মূর্তি প্রতিষ্ঠার যে এত বড় বিঘ্ন উপস্থিত হয়েছে এখনো পর্যন্ত কেউ তা জানে না, কাউকে জানতেই দিইনি। রাজা বাহাদুরের কণ্ঠস্বর যেন কি এক অদ্ভুত উত্তেজনায় কাঁপতে থাকে। সহসা এগিয়ে এসে কিরিটির ডান হাতখানি আগ্রহের সঙ্গে চেপে ধরে ব্যাকুল উৎকণ্ঠার সঙ্গে বলে, বলুন মিস্টার রায়, পারবেন তো আমার সিংহাসনটি উদ্ধার করে দিতে? কিরিটি অবাক হয়ে রাজবাহাদুরের মুখের দিকে তাকিয়ে থাকে। এ যেন স্টেশনে সকালের পরিচিত সে রাজা ত্রিদীপনাথ নয়। সেই দুর্জয় সংকল্প ও মনোবল কিছুই যেন অবশিষ্ট নেই। ছোট একটি ভীরু শিশু। চলুন রাজবাহাদুর, আপনাদের শয়নকক্ষটা একবার দেখব। আসুন। সাংকেতিক গোপন দরজাপথে দুজনে, আগে রাজা ত্রিদীপনাথ, পশ্চাতে কিরিটি একটা অপ্রশস্ত অলিন্দে এসে প্রবেশ করল। অনেক দিনের বদ্ধ বায়ুতে শ্বাস নিতে কষ্ট হয়। অলিন্দ পথে অনেকটা চলবার পর সামনেই সিঁড়ি অতিক্রম করে আবার দুজনে এসে একটা বদ্ধ দেওয়ালের সামনে দাঁড়ালো। সেই দেওয়াল সরে গিয়ে দ্বারপথ প্রকাশিত হলো, এবং সেই দ্বারপথ দিয়ে দুজনে এসে যে প্রশস্ত সুসজ্জিত কক্ষে প্রবেশ করল, সেটাই রাজা ত্রিদীপনাথের শয়নকক্ষ। রৌপ্য নির্মিত সুদৃশ্য বাতিদানে মোমবাতি জ্বলছে। প্রকাণ্ড পালঙ্কে নিভাজ শয্যা বিছানো। আমার স্ত্রী এখানে নেই। তিনি দিন 10 হলো তার ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি গেছেন। 3-3 মধ্যেই ফিরে আসবার কথা। উৎসবের বাড়ি, কিন্তু হঠাৎ তার মার শরীর অসুস্থ হওয়ায় তাকে যেতে হয়েছে। কিরিটি ঘরের চতুষ্পার্শ্বে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছিল। পালঙ্ক থেকে হাত 5 দূরে দেওয়ালের সঙ্গে লাগানো মস্ত একটা আয়রন শেপ। ওই আয়রন শেপেই বুঝি আপনার সিংহাসনটি ছিল? হ্যাঁ। সিন্দুকটি একবার দেখতে পারি কি? নিশ্চয়ই। রাজা বাহাদুর এগিয়ে গিয়ে কোটিদেশ থেকে একটা চাবির গোছা বের করে সিন্দুকের গা ডালায় একটা চাবি লাগালেন। কোনো শব্দমাত্র হলো না। নিঃশব্দে সিন্দুকটি খুলে গেল। কিরিটি মৃদু স্বরে বলল, আশ্চর্য তো। কি আশ্চর্য মিস্টার রায়? কিছু না, ওই সিন্দুকটা। হ্যাঁ, মূল্যবান জার্মান সিন্দুক ওটি। আমার প্রপিতামহেরও আগেকার। সিন্দুকে পরপর 3টি সেলফ। ছোট বড় অনেক প্রকার কৌটো ও কাগজপত্রের বান্ডিল সেই 3টি সেলফে সাজানো। কোথায় ছিল সিংহাসনটি? ওই যে দেখছেন সুন্দর ঝাঁপিটি, ওর মধ্যেই ছিল। সিংহাসনটি কত বড় ছিল? তা 6 ইঞ্চি খাড়াই হবে বইকি। একটা পুতুলি তো প্রায় 2.5 ইঞ্চি করে হবে। কিরিটি রাজা বাহাদুরের হাত থেকে টর্চটা নিয়ে তার আলোয় আয়রন শেপটি ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। সিংহাসনটি চুরি যাওয়ার পর আপনি এই সিন্দুকের জিনিসপত্র নাড়াচাড়া করেননি তো? না, কেবলমাত্র ঝাঁপিটা একবার সিন্দুক থেকে বাইরে বের করেছিল। কিরিটি সিন্দুকটার ভিতর থেকে ঝাঁপিটা বাইরে এনে সেটাকে ভালো করে দেখতে লাগলো। ঝাঁপিটার গঠন কৌশল সত্যি অপূর্ব। সাধারণ বেতের তৈরি নয়, সূক্ষ্ম রূপোর তারে তৈরি, যথেষ্ট মজবুত। ঝাঁপির ভিতরে অনেক কিছু একসঙ্গে রাখা যেতে পারে। ঝাঁপিটি আমি দিনের আলোয় একবার ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। এটা আমি নিচে আমার ঘরে নিয়ে যাব? আপনার কোনো আপত্তি নেই তো রাজা বাহাদুর? না, আপত্তি কি, নিয়ে যান। এবারে কিরিটি ঘরটা ভালো করে দেখতে লাগলো। বেশ প্রকাণ্ড ঘর। মেঝে সুদৃশ্য চৌকো মার্বেল পাথরে গাঁথা। গুপ্ত দ্বারটি ভিন্ন, প্রকোষ্ঠে প্রবেশের একটি মাত্রই দ্বার। তাছাড়া ঘরে 4টি জানালা, 2টি অন্দরের দিকে ও 2টি পূর্বে ও দক্ষিণে। দক্ষিণের জানালা পথে দেখা যায় রাজবাড়ির বাগান।
প্রকাণ্ড বাগান। বাগানের সুউচ্চ প্রাচীরের ওপারে দেখা যায় শীতের ম্রিয়মান চন্দ্রালোকে মূর্ছিতা বিশুষ্কা ক্ষীণকায়া নদী। পূবের দিকে রাজবাড়ির সুউচ্চ গেট দৃষ্টি প্রতিহত হয়ে আসে। জানালা পথে মোটা মোটা সব লোহার শিক বসানো। দুটি শিকের ব্যবধান 1 বিঘতের বেশি নয়। সেই সামান্য পরিসরের মধ্যে দিয়ে কারো এই কক্ষে প্রবেশ করা এক প্রকার দুঃসাধ্য বললেও অত্যুক্তি হয় না। কক্ষের বাইরে একটা ঘোরানো বারান্দা, বারান্দার মাঝামাঝি স্নানঘর, উপরের তলায় সর্বসমেত 8খানা ঘর। রাজবাড়িতে কর্মচারী ও ভৃত্যদের বাদ দিলে রাজা ত্রিদিবনাথ, তার স্ত্রী বৃদ্ধা মা জগত্তারিণী, প্রৌঢ় অবিবাহিত ক্ষুল্লতাত জ্ঞানদাশঙ্কর, এক বিধবা বোন শ্যামা। শ্যামা নিঃসন্তান। দিন 20 হবে গৃহদেবতা প্রতিষ্ঠার উৎসবে যোগ দেওয়ার জন্য দূর সম্পর্কীয় অনেক আত্মীয়ই এসেছেন। মেয়ে পুরুষ, ছেলে যুবা, বুড়ো বুড়ি। অন্তঃপুরে 3টি মহল। সর্বশেষ মহলের উপরে 3খানি ঘর, একখানি রাজা বাহাদুরের শয়নকক্ষ, একখানা লাইব্রেরি, অন্যখানা বসবার জন্য নির্দিষ্ট। দ্বিতীয় মহলে শ্যামা থাকেন। তৃতীয়টিতে খুড়ো জ্ঞানদাশঙ্কর। উপরের টানা বারান্দা দিয়ে এক মহল থেকে অন্য মহলে যাতায়াত করার দরজা আছে, তবে রাত্রে সেসব দরজা বন্ধ থাকে। নিচে অমনি 3টে মহল। প্রথম 2টি মহল অন্তঃপুরের সঙ্গে সংযুক্ত, বাকি মহলটি অন্তঃপুরেরই সামিল। তবে সেখানে গণ্যমান্য অতিথিরা এসে বাস করেন। তারই একটি ঘরে কিরিটিকে থাকতে দেওয়া হয়েছে। কিরিটির অনুরোধে রাজা বাহাদুর সিংহাসনটি চুরি যাবার আনুপূর্বিক ঘটনা বললেন। সেদিন শনিবার অমাবস্যা। তার উপরে সকাল থেকেই আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। সারাটা দিন লাইব্রেরি ঘরে কাটিয়ে ত্রিদিবনাথ সন্ধ্যার দিকে অন্দরমহলে যাবেন বলে উঠেছেন। এমন সময় হঠাৎ যেন তার মাথাটা ঘুরে উঠল। তাড়াতাড়ি সোফার উপর বসে পড়লেন। শরীরটার মধ্যে কেমন যেন অস্থির অস্থির করছিল। ওই দিনই সকালের ট্রেনে তার শ্যালক মেডিকেল কলেজের পাস করা ডাক্তার শশাঙ্ক তার দিদিকে নিতে এসেছিল। সে সংবাদ পেয়ে ছুটে আসে এবং সকলে মিলে তাকে নিয়ে গিয়ে তার শয্যার উপর শুইয়ে দেয়। শশাঙ্ক তাকে পূর্ণ বিশ্রাম নিতে বলে। রাত্রে আর অন্য কিছু না খেয়ে 1 গ্লাস গরম দুধ খেয়েই শুয়ে পড়েন। মাঝরাত্রে একবার ঘুম ভেঙেছিল। তার মনে আছে যে রাজবাড়ির পেটা ঘড়িতে তখন রাত 2টো ঘোষণা করেছে। বাকি রাতটা আর তার ঘুম হয়নি। পরের দিন তাকে একটু সুস্থ দেখে তার স্ত্রী ও শ্যালক দুপুরের গাড়িতে কলকাতা চলে গেলেন। বেলা 4টের সময় যে স্বর্ণকার সোনার গোপাল নির্মাণ করছিল, সে এসে সিংহাসনের মাপটা জানতে চায়। কেননা যে মাপ সে পূর্বে নিয়ে গিয়েছিল সেটা সে হারিয়ে ফেলেছে। তার ধারণা হচ্ছে সোনার মূর্তির নিচেকার অংশ যেন একটু বড় হয়ে গেছে। সেই সময় রাজা বাহাদুর আয়রন সেফ খুলে ঝাঁপি তুলে দেখেন ঝাঁপি শূন্য। সিংহাসন তার মধ্যে নেই। অথচ তার স্পষ্ট মনে আছে মাত্র 2 দিন আগেও একবার যখন তিনি সেফ খোলেন, ঝাঁপি খুলে দেখেছিলেন সিংহাসন ঝাঁপির মধ্যে আছে। সেফের মধ্যে যে ঝাঁপিতে সিংহাসন আছে সকলেই তা জানতো না। হ্যাঁ, কিংবদন্তির মতোই সিংহাসনের অস্তিত্বটা কারো কাছে গোপন ছিল না। তবে ঝাঁপির মধ্যে যে ওই সেফে সেটা থাকতো, সেটা আমি, আমার স্ত্রী ও মা ছাড়া আর চতুর্থ ব্যক্তি কেউই জানতো না। আর কেউ জানতো না আপনি ঠিক জানেন? নিশ্চয়ই। আপনার মা বাইরের কারো কাছে কোনোদিন গল্পচ্ছলেও কি বলে থাকতে পারেন না? পারেন, কিন্তু আমি আমার স্ত্রী ও মাকে ভালোভাবেই চিনি। তাদের কেউ অন্যের কাছে সে কথা বলতে পারেন না। কথাই বলে স্ত্রীলোকের মন, গোপনকে গোপন না রাখাটাই তাদের ধর্ম। জানেন না মহাভারতে যুধিষ্ঠির তার মা কুন্তিদেবকে কি অভিসম্পাদ দিয়েছিলেন? কিন্তু যাক সে কথা, ওটা সামান্য একটা কিংবদন্তি মাত্র। হ্যাঁ, ভালো কথা, আপনার ভৃত্য ভোজু তো শুনেছি এ বাড়িতে বহুকাল আছে, সেও জানতো না? না, তবে সে এ ঘরে প্রায়ই আসে। কখনো কি এমন হয়েছে আপনি সিন্দুক খুলেছেন, সে এসে পড়েছে? না, সিন্দুক খোলবার আগে বরাবরই আমি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিই। আচ্ছা, আপনার ঘরের এই গুপ্ত দ্বারের কথা আপনি ছাড়া আর কেউ জানে? আমার মা আর আমার স্ত্রী। আমার মনে পড়েছে সেই কিংবদন্তি। মনে মনেই কিরিটি কথাগুলো উচ্চারণ করল। আপনি যখন ঘুমন তখন আপনার সেলফের চাবি কোথা থাকে? আমার লেখার ড্রয়ারে। ঘুমাবার সময় আপনার শয়নকক্ষের দরজা তো বন্ধই থাকে না? হ্যাঁ, সে রাত্রেও ছিল। মানে যেদিন আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন? হ্যাঁ, ঘুম ভেঙে উঠে তাই দেখেছিলাম, দরজা ভিতর থেকে বন্ধই ছিল। আচ্ছা, এই গুপ্তদ্বারের কথা আপনার কাকামশাই জ্ঞানদাশঙ্কর বাবুও জানতেন না?
না, আমার বাবাই জানতেন এবং মৃত্যুশয্যায় আমাকে বলে যান। আপনার খুড়োমশাইয়ের সঙ্গে তো কই পরিচয় হলো না? তিনি কি এখানে নেই? আছেন, কাল পরিচয় করিয়ে দেব। চমৎকার লোক, আলাপ করে সুখী হবেন। আমায় অত্যন্ত স্নেহ করেন। পরের দিন সকালে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে কিরিটি গত রাত্রে সেই ঝাঁপিটি কোলের ওপর নিয়ে দেখছিল। ঝাঁপির ভিতরটা দেখতে দেখতে হঠাৎ একটা জিনিস তার দৃষ্টি আকর্ষণ করল। সূক্ষ্ম রূপোর তারের সঙ্গে সেটা আটকে আছে। আনন্দে উত্তেজনায় তার চোখের দৃষ্টি জলজল করে উঠল। জিনিসটা সে ঝাঁপির মধ্যে থেকে বের করে পকেটে রেখে দিল। এমন সময় দরজায় করাঘাত শোনা গেল। কিরিটি উঠে দরজা খুলে দিল। ঘরে প্রবেশ করলেন রাজা বাহাদুর এবং তাঁরই মতো সুশ্রীগরণ আরেকজন প্রৌঢ়। প্রৌঢ়ের পরিধানে দামি মিহি ঢাকাই ধুতি, গায়ে দামি শাল। ইনি আমার কাকা জ্ঞানদাশঙ্কর রায়, রাজা বাহাদুর বললেন। নমস্কার। কিরিটি হাত তুলে নমস্কার জানালো। একথা সে কথার পর কিরিটি সহসা প্রশ্ন করল, শেষ রাত্রের দিকে সেতারের বাজনা শুনছিলাম রাজা বাহাদুর? হ্যাঁ, রাজা বাহাদুরই ভোর রাত্রের দিকে সেতার বাজাচ্ছিলেন। উনি একজন চমৎকার সেতার বাজিয়ে, কথাটা বললেন জ্ঞানদাশঙ্কর। সত্যি চমৎকার হাত আপনার রাজা বাহাদুর। হ্যাঁ, লখনৌতে শিক্ষা করেছিলাম আমির খাঁর কাছে। শুনেছেন বোধ হয় তার নাম? হ্যাঁ, ওদিকটায় আমার একটু ঝোঁক আছে কিনা। আমিও কিছু কিছু চর্চা করি বটে। কি বাজান আপনি? এসরাজ ও ব্যঞ্জো সামান্যই শিখেছি। রাজা বাহাদুর অত্যন্ত খুশি হয়ে উঠলেন। ঠিক হলো সন্ধ্যার দিকে একটু গান বাজনা করা যাবে। এরপর রাজা বাহাদুর ঘর থেকে বেরিয়ে গেলেন। কিরিটি খুড়ো মহাশয়ের সঙ্গে গল্প করতে লাগলো অনেকক্ষণ ধরে। খুড়ো মহাশয়ের কাছে রাজা বাহাদুর বলেছিলেন কিরিটি তার পরিচিত বন্ধু। শ্রীনগর বেড়াতে এসেছে 2-4 দিনের জন্য। রাজা বাহাদুরের মুখে কিরিটি শুনেছিল সিংহাসনটার ওজন প্রায় 3 পোয়া হবে। খুব একটা ভারী জিনিস নয়। তার ইচ্ছা ছিল বাড়ির অন্যান্য সকলকে ডেকে সে 2-4টে কথাবার্তা বলে, কিন্তু রাজা বাহাদুর বলেছেন আর 2-1 দিন বাদে কৌশলে তাকে সে কাজ করতে হবে। খুনাক্ষরে যেন কেউ তার এখানে উপস্থিতির উদ্দেশ্য না টের পায়, তাহলেই সমস্ত ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। পরের দিন দ্বীপ্রহরে রানী সাহেবা শ্রীনগরে ফিরে এলেন। রাজা বাহাদুরের মুখে সে কথা শুনে কিরিটি তার নিকট এক অদ্ভুত প্রস্তাব উত্থাপন করল। সে বললে, সিংহাসন চুরি যাওয়ার ব্যাপারটা রানী সাহেবাকে বলতে হবে, এবং সেটা আমারই সামনে। অনুরোধটা যেন কেমন, কিন্তু এই কদিনের আলাপে রাজা বাহাদুরের কেমন একটা শ্রদ্ধা জন্মে গিয়েছিল কিরিটির উপরে। তিনি চিন্তা করতে লাগলেন। রাজা বাহাদুরের চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে সহাস্যে কিরিটি বললে, আমি বুঝতে পারছি আপনার কোথায় সংকোচ হচ্ছে রাজা বাহাদুর, কিন্তু অনুসন্ধানের ব্যাপারে ওটা অপরিহার্য। তাছাড়া ভেবে দেখুন, আপনার উৎসবের দিন সমাগত। যেমনভাবেই হোক আমাদের মিলিত চেষ্টা করতেই হবে হৃত সিংহাসনটি পুনরুদ্ধারের জন্য। রহস্যের কোনো সূত্র কি আপনি পেয়েছেন মিস্টার রায়? সামান্য কয়েকটা সূত্র ধরে একটা অসম্পূর্ণ মীমাংসায় পৌঁছেছি মাত্র। শেষ পর্যন্ত রাজা বাহাদুর কিরিটির যুক্তিতর্কের কাছে নতি স্বীকার করলেন। ঠিক হলো ওই দিনই সন্ধ্যা রাজা বাহাদুর কিরিটির প্রস্তাব মতো রানী সাহেবের কাছে কিরিটির সামনেই ঘটনাটি প্রকাশ করবেন। সন্ধ্যার অল্প পরে কিরিটির কক্ষে সকলে মিলিত হলেন। রানী সাহেবাকে দেখে কিরিটি মুগ্ধ হয়েছিল। শুধু দৈহিক সৌন্দর্যের দিক দিয়েই নয়, তীক্ষ্ণ বুদ্ধি, সংযত স্বভাব। রানী সাহেবা সত্যি একটি রত্ন বিশেষ, রাজকীয় সম্মানের উপযুক্তা। 2-4 মিনিট সাধারণ আলাপ আলোচনার পর সহসা কিরিটি তীক্ষ্ণ অনুসন্ধানের দৃষ্টিতে রানী সাহেবার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, রানী সাহেবা, আপনি এখনো শোনেননি কেন আমি আপনাদের প্রাসাদে আমন্ত্রিত হয়ে এসেছি? রানী সাহেবা তার পরিপূর্ণ দৃষ্টি কিরিটির প্রতি তুলে ধরেন। আপনি জানেন আপনাদের গৃহদেবতার প্রতিষ্ঠার উৎসব সমাগত, কিন্তু এ কথা এখনো জানেন না যে সেই উৎসবে কত বড় বিঘ্ন এসে দাঁড়িয়েছে। আপনাদের পূর্বপুরুষের তৈরি আসন্ন উৎসবের প্রধান অঙ্গ মূল্যবান 32 সিংহাসনটি আপনাদের শয়নকক্ষের আয়রন সেট থেকে অপহৃত হয়েছে। কিরিটি দেখলে সংবাদটি শুনে রানী সাহেবের সমগ্র শরীর যেন মুহূর্তে বংশপত্রের মতো সহসা বারকের জন্য কেঁপে উঠে পরক্ষণেই আবার স্থির হয়ে গেল। সহসা তিনি যেন ঘটনার আকস্মিকতায় পাথরের মতো স্তব্ধ অনড় হয়ে গেছেন। অন্তর্ভেদী দৃষ্টিতে ক্ষণকাল তিনি কিরিটির সপ্রশ্ন কঠিন দৃষ্টির দিকে তাকিয়ে রইলেন।
তারপর পার্শ্বে উপবিষ্ট স্বামীর দিকে তাকিয়ে ক্ষীণ অথচ দৃঢ় স্বরে প্রশ্ন করলেন, এই কথা তো তুমি আমাকে বলনি। কণ্ঠস্বরের ভিতর দিয়ে যেন একটি কঠিন ভর্ৎসনার সুর মূর্ত হয়ে উঠল। বললেন, এ কথা কি সত্যি? হ্যাঁ মালতী, এ ঘটনায় আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছি। কবে দুর্ঘটনা ঘটল? সম্ভবত যেদিন তুমি তোমার বাপের বাড়ি যাও তার আগের দিন রাত্রে। মানে যে রাত্রে তুমি অসুস্থ হয়েছিলে? হ্যাঁ। সে রাত্রের কথা আপনার সব মনে আছে রানী সাহেবা? প্রশ্ন করল এবারে কিরিটি। কি আপনি জানতে চান বলুন। সে রাত্রের আনুপূর্বিক ঘটনা সব আমায় বলুন, যতটা আপনার মনে আছে। সন্ধ্যার দিকে উনি অসুস্থ হয়ে পড়েন। আমার ভাই শশাঙ্ক সেদিন এখানে ছিল। তারই সাহায্যে ওকে আমরা ওর শয়নকক্ষে নিয়ে যাই। সোজায় শুয়ে দেওয়ার পর উনি যেন কেমন অজ্ঞানের মতো রইলেন। ডাকলে সাড়া দেন না, চোখ দুটো বোঝা, ক্ষীণ শ্বাস প্রশ্বাস। কতক্ষণ অমন অবস্থায় ছিলেন? রাত্রি 1টার পর আমি ঘুমোই, তখন পর্যন্ত ওই অবস্থাতেই ছিলেন। শেষের দিকে ঘুমের ওষুধ দেওয়ায় বোধ করি ঘুমিয়ে পড়েছিলেন। কে ঘুমের ওষুধ দিয়েছিল? আমার ভাই শশাঙ্ক ডাক্তার, সেই দিয়েছিল। রাত্রি কটা পর্যন্ত আপনার ভাই আপনাদের শয়নকক্ষে ছিলেন? তীব্র দৃষ্টিতে রানী সাহেবা কিরিটির দিকে তাকালেন। পরে শান্ত স্বরে বললেন, তা রাত্রি প্রায় 11:30 পর্যন্ত হবে। তারপর তাকে আমি এক প্রকার ঠেলে ঠুলে শুতে পাঠাই। সে রাত্রে আপনার ভাই শুতে যাওয়ার পর যতক্ষণ আপনি জেগেছিলেন, আপনাদের শয়নকক্ষে কোনো প্রকার অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু দেখেছিলেন বলে আপনার মনে হয়? না। সে রাত্রে কখন আপনার ঘুম ভাঙে? শেষ রাত্রে। তখন রাজা বাহাদুর জেগেছিলেন? হ্যাঁ, জেগে ঘরের মধ্যে পায়চারি করছিলেন। হঠাৎ কিরিটি রাজা বাহাদুরের দিকে তাকিয়ে একটা অদ্ভুত অনুরোধ জানালো। রাজা বাহাদুর, আরেকটি অনুরোধ আপনার কাছে আমার আছে। বলুন। আমি রানী সাহেবাকে একাকী কয়েকটি প্রশ্ন করতে চাই, অর্থাৎ এ ঘরে আমি ও রানী সাহেবা ছাড়া আর তৃতীয় কেউ থাকবে না। বেশ তো, করুন। রাজা বাহাদুর উঠে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। কিছুক্ষণ নিস্তব্ধভাবে কিরিটি বসে রইল। ঘরের মধ্যে অখণ্ড স্তব্ধতা। ইতিমধ্যে সন্ধ্যার ঘনায়মান অন্ধকারে ঘরখানি অবলুপ্ত হয়ে গিয়েছিল। কিরিটি উঠে পকেট থেকে দেশলাই বের করে ফস করে সামনের শ্বেতপাথরের টেবিলের উপরে রক্ষিত মোমবাতিটা জ্বালালো। নিমেষে ঘরের অন্ধকার দূরীভূত হলো। রানী সাহেবা মাথা নিচু করে বসেছিলেন। কিরিটি রানী সাহেবার দিকে একবার তাকিয়ে প্রশ্ন করল, রানী সাহেবা, আপনার স্বামী কি সেদিনকার মতো আর কখনো পূর্বে অসুস্থ হয়েছিলেন? রানী সাহেবা কিরিটির দিকে চোখ তুলে চেয়েই আবার দৃষ্টি নামিয়ে নিলেন। না। এর আগে কখনো কোনোদিনও অমনি অসুস্থ হননি? না। আপনার ভাইয়ের পুরো নাম কি? শশাঙ্ক শেখর সান্যাল। ডক্টর শশাঙ্ক শেখর সান্যাল? আমি এক সান্যালকে জানি, নামকরা ম্যাজিশিয়ান। সেই ম্যাজিশিয়ানই আমার ভাই। আপনি তাকে চেনেন? চিনি না, তবে 2-4 বার তার অনুষ্ঠান দেখেছি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। তিনি একজন নামকরা বীণাবাদকও বটে, তাই না? হ্যাঁ। আপনার স্বামীও শুনেছি চমৎকার সেতার বাজান। হ্যাঁ। আচ্ছা, আপনি এবার যেতে পারেন রানী সাহেবা। পরের দিন সন্ধ্যার দিকে কিরিটি কলকাতায় চলে গেল। বলে গেল দিন 2-এর মধ্যেই ফিরবে, এবং সত্যি সত্যি দিন 2 বাদে আবার ফিরে এলো। মূর্তি প্রতিষ্ঠার আর মাত্র 2 দিন বাকি আছে। এসে শুনল রানী সাহেবের ভাই ডক্টর সান্যালও এসেছেন। দ্বীপ্রহরের দিকে রাজা বাহাদুরী স্বয়ং রানী সাহেবের ভাইকে কিরিটির ঘরে এনে আলাপ করিয়ে দিলেন। সুশ্রী চেহারা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, বেজায় হাসি খুশি ও আমোদে কিরিটি ডক্টর সান্যালের সঙ্গে আলাপ করে মুগ্ধ হলো। কথায় কথায় কিরিটি ডক্টর সান্যালকে বললে, আপনার মেসমেরিজম করা 2-1 বার আমি দেখেছিলাম ডক্টর সান্যাল, আজ একবার দেখান না। ডক্টর সান্যাল হাসতে হাসতে বললেন, বেশ তো, খাওয়া দাওয়ার পর হবে কোন, আজ রাত্রি। জামাইবাবু চমৎকার মিডিয়া, চট করে ওকে মেসমেরাইজ করা যায়। তাই নাকি রাজা সাহেব? আমিও এককালে যখন 4th ইয়ারে পড়ি, জাদুকর গণপতির কাছে মেসমেরিজম বিদ্যা শিক্ষা করেছিলাম। সত্যি আপনিও জানেন নাকি? সামান্যই, তবে ভালো মিডিয়াম হলে কখনো কখনো কৃতকার্য হয়েছে।
রাত্রি তখন বোধ করি 9টা 9:30 হবে। ঠিক হলো আগে কিছুক্ষণ গান বাজনা হবার পর ম্যাজিক শুরু করা যাবে। কিরিটির ঘরেই সকলে সমবেত হয়েছেন। কিরিটি, রাজবাহাদুর, জ্ঞানদশঙ্কর, ডক্টর সান্যাল ও রানী সাহেবা মালতী দেবী। প্রথমে সকলের অনুরোধে কিরিটি ব্যঞ্জ বাজালে, সকলেই মুগ্ধ হলো। তারপর রাজা বাহাদুর, তারও বাজনার হাত চমৎকার। সর্বশেষে পড়ল ডক্টর সান্যালের পালা। কিন্তু তিনি তার পার্শ্বস্থিত খাপে মোড়া প্রকাণ্ড বীণাখানির দিকে সস্নেহে একবার দৃষ্টিপাত করে সখেদে বললেন, আমার বীণার একটা অংশ গাড়িতে আসবার সময় কেটে গেছে। আজ বীণা থাক, আপনাদের আজ আমি বাঁশের বাঁশি শোনাব। ডক্টর বাঁশিতে সুর দিলেন। বাঁশিতেও তার শক্তি অদ্ভুত। মুহূর্তের মধ্যে তিনি ঘরের মধ্যে অপূর্ব সুরেলা জাল সৃষ্টি করলেন সামান্য সেই বাঁশের বাঁশিতেই। বীণাখানি পাশেই পড়ে রইল। বাজনা থামবার পর আবার সকলের অনুরোধে ডক্টর সান্যাল বাঁশি তুলে নিলেন। এবার তিনি বাজালেন জয় জয়ন্তী সুর। নিশীথের নিস্তব্ধতায় সামান্য বাঁশের বাঁশি থেকে যে সুরের ঝর্ণা প্রবাহিত হলো তা সত্যি অপূর্ব। বাজনা শেষ হতেই কিরিটি আচমকা উঠে দাঁড়ালো। রাজা বাহাদুর, এবারে আমি আমার ম্যাজিক দেখাবো, কিন্তু তার আগে আমি ঘরের মধ্যে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে রাখি। ঘরের মধ্যে এখন যারা উপস্থিত আছেন তাদের মধ্যে দুজন কাকাবাবু ও ডক্টর সান্যাল, আপনাদের কাছেই বিশেষ করে আমার ক্ষমা চাওয়া। কেন যে ক্ষমা চেয়ে রাখছি, এরপর যা ঘটবে সেটা থেকেই আপনারা দুজনে সহজেই বুঝতে পারবেন। কিন্তু যাক সে কথা। রাজা বাহাদুর, আপনি আমার সামনে এসে বসে আমার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকুন তো। আমার চোখে একটা অদ্ভুত নীল আলো লুকানো আছে। ম্যাজিকের প্রভাবে সেটা সকলের দৃষ্টিগোচর করতে পারি। একে একে আমি সকলকেই দেখাবো। শুরু হোক রাজা বাহাদুর থেকে। মৃদু হেসে রাজা বাহাদুর কিরিটির সামনে এসে বসলেন। তাকালেন কিরিটির চোখের দিকে। ভালো করে অনন্যমনা হয়ে এক দৃষ্টি তাকান, দেখতে পাবেন। শুধু ভাবুন আমার চোখ দুটো। ভুলে যান জগৎ সংসার সবকিছু। ভুলে যান আপনি কে, কোথায়, কেন। শুধু আমার চোখ। হ্যাঁ, আমার চোখ। 1 মিনিট, 2 মিনিট করে মিনিট 10 কেটে গেল। রাজা বাহাদুর ও কিরিটি পরস্পর চোখের দিকে তাকিয়ে। ঘরের সবকটি প্রাণী বাক্যহারা। সহসা কিরিটির কণ্ঠস্বর শোনা গেল। এই যেন সে কিরিটির একটু আগে শোনা কণ্ঠস্বর নয়। বজ্র গম্ভীর নির্দেশ বের হয়ে আসে কিরিটির কণ্ঠস্বর থেকে। রাজা বাহাদুর। মন্ত্রমুগ্ধ রাজা বাহাদুরের কণ্ঠস্বর শোনা গেল। বলুন। যেন বহু বহু দূর হতে ভেসে আসছে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ক্ষীণ উত্তর। আপনাদের পূর্বপুরুষের 32 সিংহাসনটি চুরি গেছে না? হ্যাঁ। ঘরের মধ্যে একমাত্র জ্ঞানদশঙ্কর চমকে উঠলেন, কিন্তু কিরিটির ইঙ্গিতে চুপ করে রইলেন। আপনি জানেন সেটা কোথায় আছে? না তো। নিশ্চয়ই জানেন। আজ থেকে ঠিক 13 দিন আগে এমনি একটি রাত্রির কথা মনে করুন। মনে করে দেখুন, নিশ্চয়ই মনে করতে পারবেন। সে রাতের কথা মনে পড়ছে এখন? হ্যাঁ, পড়ছে। সহসা এমন সময় অতর্কিতে দপ করে ঘরের মধ্যে একটি মাত্র মোমবাতি নিভে গিয়ে নিশ্ছিদ্র আধারে সমগ্র ঘরখানি যেন দৃষ্টি থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। মালতী দেবী অস্ফুট কণ্ঠে চিৎকার করে উঠলেন। আলো জ্বালতেও বেশ কিছুক্ষণ সময় লাগলো। রাজা বাহাদুর তেমনি ভাবেই স্থান মতো দাঁড়িয়ে আছেন। মাথাটা নিচের দিকে ঝুলে পড়েছে, চোখ দুটি অর্ধ নিমিলিত, যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমোচ্ছেন। অখণ্ড নিস্তব্ধতা ভঙ্গ করে কিরিটি আবার সর্বপ্রথম বললে, রাজা বাহাদুরকে সম্বোধন করে, আপনি রূপোর ঝাঁপিটা আপনার শয়নঘরের আয়রন সেট থেকে সে রাত্রে বের করে নিয়ে আসেন, কেমন তাই না? বলুন কোথায় রেখেছেন সেটা। হ্যাঁ, কিন্তু আমার মনে পড়ছে না কোথায় রেখেছি সেটা। না, মনে পড়ছে না। এরপর ধীরে ধীরে কিরিটি রাজা বাহাদুরের মৌনদ্রা ভাঙিয়ে দিল। ঘরের সব কয়টি প্রাণী নির্বাক, কারো মুখে কোনো কথা নেই। জাদুমন্ত্রে যেন সকলেই বাক্যহীন রয়েছে। রাত্রি প্রায় 1টার সময় সকলকে বিদায় দিয়ে কিরিটি শয্যায় আশ্রয় নিল। ঘুম আসছে না, মাথার মধ্যে যেন আগুন জ্বলছে।
দুপাশে শিরাগুলো তপতপ করছে, মোমবাতিরা পিটপিট করে জ্বলছে। খসখস একটা শব্দ। কিরিটি সতর্ক হয়ে ওঠে। হ্যাঁ, দেওয়ালের সেই গুপ্তদ্বার দেখা যাচ্ছে, কিন্তু সেই গুপ্তদ্বার পথে যার মূর্তি ভেসে উঠল তাকে দেখে কিরিটি যেন ভূত দেখার মতোই চমকে ওঠে। মাথার উপরে স্বল্প ঘোমটা। রানী সাহেবা এসে ঘরে প্রবেশ করলেন। কিরিটি শয্যার উপর উঠে বসে বলল, আসুন রানী সাহেবা। কিরিটি বাবু, বসুন রানী সাহেবা। আপনি কেন এত রাত্রে এসেছেন তা আমি জানি। আমাকে কলঙ্ক থেকে বাঁচান কিরিটি বাবু। অসহ্য কান্নার দুর্দমনীয় বেগে রানী যেন ভেঙে পড়লেন। কিরিটি ঘরের মধ্যে ধীরভাবে পায়চারি করছিল। সহসা রানী সাহেবের সামনে এসে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ অথচ চাপা কণ্ঠে বললে, আপনি যা বলছেন তা কি সত্যি আপনার মনের কথা রানী সাহেবা? সত্যিই কি এই কলঙ্ক থেকে আপনি মুক্তি পেতে চান? হ্যাঁ, কিন্তু দুদিন আগেও তো আপনার এই সদিচ্ছা ছিল না রানী সাহেবা। বিস্মিত দৃষ্টি তুলে রানী সাহেবা কিরিটির মুখের দিকে তাকালেন। তার মানে? তাহলে সে রাত্রে এমনি করে আপনি আমার কাছে সত্যকে গোপন করতেন না। আপনি কি বলছেন কিরিটি বাবু? রানী সাহেবা, এখনো আপনার মনে কিন্তু আছে। আমার কাছে আগাগোড়াই আপনি নিজেকে গোপনতার আড়ালে ঢেকে রাখবার চেষ্টা করে আসছেন, কিন্তু বৃথা বৃথা আপনার সে প্রয়াস। আপনি বুঝতে পারছেন না রানী সাহেবা, কত বড় কলঙ্ক আপনার মাথার উপর ঝুলছে। দেবতুল্য আপনার স্বামী, আপনার প্রতি তার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। একবার যখন সমস্ত কথা প্রকাশ পাবে, বুঝতে পারছেন কি, আপনার প্রতি তার সেই শ্রদ্ধা ধুলোয় লুটিয়ে পড়বে, আপনার সকল অহংকার চূর্ণ হবে। সারাটা জীবন আপনাকে চোখের জলে ভাসতে হবে। এখনো ভেবে দেখুন রানী সাহেবা, আমার কথা এখনো ভেবে দেখুন। এ কলঙ্ক হতে মুক্তি চান, না সারা জীবন ধরে ভুলের প্রায়শ্চিত্ত করতে চান? সোনার সিংহাসনে আপনি আজ সমারূঢ়, মুহূর্তে আপনি ধুলোর ওপর লুটিয়ে পড়বেন। শেষের দিকে কিরিটির কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপতে থাকে। রানী সাহেবা দুহাতের মধ্যে মুখ গুজে ফুলে ফুলে কাঁদতে লাগলেন। কিরিটি ররুদ্যমান রানী সাহেবের দিকে তাকিয়ে রইল নিশ্চল হয়ে। অনেকক্ষণ কেঁদে রানী সাহেবা কিছুটা শান্ত হলেন। অশ্রুধৌত মুখখানি তুলে বললেন, বলুন আমাকে কি করতে হবে কিরিটি বাবু, আমি প্রস্তুত। আমার উপরে যদি বিশ্বাস রাখেন তবে সব কথা আমায় খুলে বলতে হবে। জিজ্ঞাসা করুন। যে রাত্রে, মানে যেদিন আপনার স্বামী অসুস্থ হয়ে পড়েন, সেদিন দ্বিপ্রহরে আপনার স্বামীকে মেসমেরাইজড করা হয়েছিল, কেমন, সত্যি কি? হ্যাঁ, কিন্তু মেসমেরাইজ তার সেদিন ভাঙানো হয়নি। না না, তাকে আবার ঠিক করে দেওয়া হয়েছিল। না, আপনি জানেন না তা হয়নি। মেসমেরাইজের ঝোঁকেই আপনার স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং তার সেই অবস্থাতেই আপনারা তাকে নিয়ে গিয়ে শয্যায় শুইয়ে দেন। বুঝতে পারছেন কি কত বড় নিষ্ঠুরতা আপনার স্বামীর প্রতি সেদিন করা হয়েছিল? আপনার জেগে থাকা অবস্থাতেই আপনার স্বামী আপনার চোখের সামনে আয়রন শেপ খুলে ঝাঁপি সমেত সিংহাসনটি বের করে নিয়ে গুপ্তদ্বার পথে নিচে চলে যান, তাই না? রানী সাহেব চুপ করে রইলেন। কিরিটি আবার বলতে লাগলো, কেমন করে সে কথা প্রথম আমার মনে উদয় হয় জানেন? এই মেরজাবটা, তারের যন্ত্র বাজাতে হলে আঙুলের মাথায় যে জিনিসটি পরে নিতে হয়, আমি ঝাঁপির মধ্যে পাই। কিরিটি সেটা পকেট থেকে বের করে দেখালে এবং বললে, এটা আপনার স্বামীরই, এটা প্ল্যাটিনামের তারে তৈরি। এ ধরনের মেরজাব আপনার স্বামীর সেতার বাজাবার সময় আঙুলের মাথায় পড়ে থাকেন। সে কথা জ্ঞানদ শঙ্কর বাবুর কাছ থেকে আমি জানতে পারি। অথচ আপনার স্বামী মেসমেরাইজড অবস্থায় এত কাণ্ড করেছিলেন বলেই পরে কিছুই তার মনে ছিল না। কেন আমি আপনার স্বামীকে সন্দেহ করেছিলাম তার একটি প্রধান কারণ ওই। দ্বিতীয়ত, আপনাদের অন্দরমহল এমনভাবে তৈরি যে বাইরের কোনো লোকের পক্ষে সেখানে প্রবেশ করা দুঃসাধ্য। তারপর আমি জেনেছি আপনাদের শয়নকক্ষে কেবল আপনি, আপনার স্বামী, পুরাতন ভৃত্য ভোজু ও রাজমাতা ছাড়া আর কারোরই প্রবেশাধিকার নেই। আয়রন শেপের চাবিও আপনাদের শয়নকক্ষেই থাকে।
সেক্ষেত্রে সে ঘর থেকে আপনাদের অজান্তে আয়রন সেফ খুলে সিংহাসনটি চুরি করে আনা একমাত্র যাদের সে ঘরে গতিবিধি আছে তারা ছাড়া তৃতীয় কোনো লোকের পক্ষে শুধু দুঃসাধ্যই নয়, অসম্ভব। তাই যদি মেনে নিই যে বাইরের কেউ এসে চুরি করতে পারে না, তবে চুরি করেছে এমন কেউ যাদের ওই ঘরে গতিবিধি আছে। প্রথমত ধরুন আপনার স্বামী রাজা বাহাদুর। তিনি যদি জানতেন যে তিনিই চুরি করেছেন, তাহলে এভাবে তিনি সেটা অনুসন্ধান করবার জন্য আমাকে আমন্ত্রণ করে আনতেন না কখনো। অতএব তাকে অনায়াসেই বাদ দেওয়া যায়। বৃদ্ধা রাজমাতার দ্বারাও সম্ভব হয়নি। তৃতীয় রইলেন আপনি, বলতে বাধা নেই। তাই আপনার ওপরেই আমার সন্দেহ পড়ে, এবং সে সন্দেহ আরও ঘনীভূত হয় যখন রাজা বাহাদুরের মুখে শুনলাম চুরির পরদিনই আপনি বাপের বাড়িতে গেছেন। পূর্বদিন স্বামী অসুস্থ হওয়া সত্ত্বেও কোনো স্ত্রী তার অসুস্থ স্বামীকে ফেলে এভাবে যেতে পারে না। আপনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে তখন আপনাদের খুড়োমশাইয়ের কাছে জিজ্ঞাসা করি। তার কাছে শুনলাম আপনার স্নেহ ও মমতার নাকি তুলনা নেই। শতকণ্ঠে তিনি আপনার ভূয়সী প্রশংসা করলেন। তখন আমার সন্দেহ হলো আপনি পাক্কে প্রকারে এর মধ্যে জড়িয়ে পড়েছেন, এবং সেই জন্যেই আপনি ওইভাবে পরদিন পালিয়ে বাঁচবার চেষ্টা করেছেন। তারপর ক্ষীণ স্বরে রানী সাহেবের প্রশ্ন করলেন। তারপর আরও একটা দিক ভাববার ছিল। আপনি যদি সিংহাসনটি চুরি করে থাকেন, তবে কেন করলেন? আপনার কিসের অভাব? অতুল ঐশ্বর্য, মান, সম্মান কিছুরই তো আপনার অভাব নেই। তবে তাছাড়া যদি আপনি চুরি করেই থাকেন, কিভাবে আপনি সেটা লুকিয়ে রাখবার ব্যবস্থা করবেন? ধরা পড়বার সম্ভাবনা আছে প্রচুর। অথচ ঝাঁপির মধ্যে পেলাম আপনার স্বামীর সেতার বাজাবার মেয়ের জাপটি। তখন মনে হলো এর মধ্যে প্রকাণ্ড একটা ষড়যন্ত্র আছে, যার মধ্যে ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আপনি জড়িয়ে পড়েছেন। সেই কারণেই আপনার স্বামীর সামনে আপনাকে আমি প্রশ্ন করা শুরু করি। ওই সময়কার আপনার হাবভাব দেখে আপনার ওপরে আমার সন্দেহ আরও ঘনীভূত হয়। আপনার মুখেই আপনার ভাইয়ের কথা আমি শুনি, এবং সব কথা শুনে বুঝতে আর আমার কষ্ট হয় না যে আপনার ভাই আপনাকে যন্ত্র হিসাবে এ কাজে ব্যবহার করেছে, অথচ আপনি তা জানেন না বা জানবার চেষ্টাও করেননি। শুধু তাই নয়, আপনি এও জানেন না আপনার বিবাহের পর গত 4-5 বছরে আপনার ভাইয়ের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে। বহু ধার কর্জ হয়েছে। আকণ্ঠ দেনার দায়ে তিনি এখন মুহ্যমান। আমি কলকাতায় গিয়ে খোঁজ নিয়ে এসব জানতে পারি। আশ্চর্য, আমার ভাই ও এর মধ্যে আছে? হ্যাঁ, তিনিই আপনার স্বামীকে মেসমেরাইজ করে সিংহাসনটি চুরি করেন আপনার স্বামীরই হাত দিয়ে। অদ্ভুত চাতুর্য, অভিনব চৌর্য কৌশল। আপনি জানেন না, আপনাদের এখানে আসবার দিন গাড়িতে সহযাত্রী হিসাবে তার সঙ্গে আমার ভালো করে পরিচয় হয়। নিজের প্রতি অসাধারণ বিশ্বাসের বশবর্তী হয়ে তিনি শ্রীনগরের অত্যাশ্চর্য নির্ভুল কাহিনী আমার কাছে ব্যক্ত করেন। তাতেই তার প্রতি আমার বিশেষ সন্দেহ জাগে। ছদ্মবেশে এবং ছদ্মনামে তখন তিনি ছিলেন, এবং সেই বিশ্বাসের বশবর্তী হয়েই আবার তিনি আজ এ বাড়িতে আমার সামনে আসতে দুঃসাহসী হয়েছেন। তিনি জানেন না, একবার যে কণ্ঠস্বর আমি শুনি এই জীবনে আর তা আমি ভুলি না। চিরদিন আমার তা মনে থাকে। তাছাড়া একজন সাধারণ তৃতীয় পক্ষের যে এমন পুঙ্খানুপুঙ্খরূপে রাজবাড়ির সব কথা জানা অসম্ভব, সে কথাও তার মনে হয়নি সেদিন। আমি ওকে সন্দেহ করেছিলাম বটে, কিন্তু সেই জন্যেই আপনি স্বামীর অসুস্থতা সত্ত্বেও ভাইয়ের সঙ্গে কলকাতায় গিয়েছিলেন, কেমন না? হ্যাঁ, কিন্তু আপনি সিংহাসনটির খোঁজ পেলেন না। না, আমার ভাই যদি সিংহাসনটি নিয়ে থাকবে, কোথায় গেল সেটা? আমি অনেক খুঁজেছি, তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিও একদিনে রেখেছি। সেও আর এক মস্ত কেরামতি তার। শুনে দুঃখ পাবেন না, আপনার ভাইটি শুধু চোরই নন, একজন পাক্কা চোর। হ্যাঁ, ভালো কথা। আজ আপনার ভাই কোথায় শুয়েছেন? আমাদেরই পাশের ঘরে। তার বীণাটি নিয়ে আসতে পারেন? বীণাটি কেন? নিয়ে আসুন না। যারা সত্যিকারের বাজিয়ে তারা কখনো তাদের নিজেদের ব্যবহৃত ভাঙা বাদ্যযন্ত্র আপনার ভাইয়ের মতো অত যত্ন সহকারে সঙ্গে করে নিয়ে বেড়ান না। আর একটা কথা, আপনি কোনোদিন গল্পচ্ছলে নিশ্চয়ই আপনার ভাইয়ের কাছে আপনাদের বহু মূল্যবান সিংহাসনটির কথা বলেছিলেন। হ্যাঁ। এরপর রানী সাহেবা গুপ্তদ্বার পথ দিয়ে তার ভাইয়ের বীণাযন্ত্রটি নিয়ে আসেন। কিরিটি ইতিমধ্যেই জামা কাপড় পরে প্রস্তুত হয়েছিল। ও কি, আপনি জামা কাপড় পরেছেন যে? আমি এবার বিদায় নেব রানী সাহেবা। আপনাদের পারিবারিক কলঙ্কের মধ্যে আর না থাকাই মঙ্গল। আপনি নিজে থেকে আজ রাত্রে আমার কাছে এভাবে না এলে ভেবেছিলাম চিঠিতেই আপনার কাছে সব লিখে রেখে ভোর রাত্রে ট্রেনে চলে যাব, কিন্তু স্টেশন তো এখান থেকে অনেক দূরের পথ।
শেষ রাত্রের দিকে চাঁদ উঠবে, চাঁদের আলোয় হেঁটে চলে যাব। খুড়োমশাইকে বলে গেট খুলে রাখবার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। ওই বিনার খোলের মধ্যে খুব সম্ভব আপনার সিংহাসনটি আছে। হঠাৎ রানী সাহেবের হাত থেকে বিনাটি মাটিতে পড়ে গেল এবং বিনার খোলটি ভেঙে দুটুকরো হয়ে গেল। রানী সাহেবা বিস্ময় বিস্ফারিত চোখে দেখলেন সেই দ্বিখণ্ডিত বিনার খোলের মধ্যে 32 সিংহাসনটি মোমবাতির আলোয় ঝিলমিল করছে। কিরিটি মৃদু হাসল। হাতের ঘড়ি দেখে বললে, এবারে না বের হলে রাত্রি 5টার ট্রেন আমি ধরতে পারবো না। রানী সাহেবা, আপনার স্বামীকে আমার নমস্কার দেবেন। আপনাদের হৃত জিনিস আপনাদের হাতে তুলে দিয়ে আমি বিদায় নিলাম। নমস্কার। নিঃশব্দ পদসঞ্চারে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।